আওয়ামী লীগ রাজপথে দেখছে, হ্যাঁ দেখছে, ঠিকই শুনছেন। আওয়ামী লীগ অতি তাড়াতাড়ি মাঠে দিচ্ছে এবং রাজপথে দেখতে পারবেন, এমনকি তার 20 মার্চে দেখবেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন করতে যাচ্ছে। সেই ভিডিওটা শেষ। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, আর রাজনীতির প্রয়োজনে দলটিকে আবার রাজপথে দেখা যাবে এবং সেজন্য তাদেরকে খুব বেশি দিন অপেক্ষাও করতে হবে না। কিন্তু এই খুব বেশি দিন বলতে আসলে কতদিন? একদিন, এক মাস, এক বছর, নাকি এক যুগ? এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে আগে বুঝতে হবে রাজনৈতিক পট পরিবর্তন কোনো সরল বিষয় নয়। এটা একটা জটিল প্রক্রিয়া। আওয়ামী লীগকে সেই জটিল প্রক্রিয়ার ভেতর দিয়েই ফিরতে হবে। মজার ব্যাপার হলো, এই ফেরানোর উদ্যোগ কিন্তু স্বয়ং বিএনপি সরকারই নেবে। ভাবছেন যে আওয়ামী লীগ একসময় বিএনপিকে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, বিএনপি কেন সেই আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবে? বলছি সে কথা। তবে তার আগে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা একটু দেখে আসি। এই প্রক্রিয়া শুরু হবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার মাধ্যমে। নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেই তাদের কার্যালয়ের তালা খুলবে, খুলবে দরজা জানলাও। তবে এটা যে খুব সহজে খুলবে তা কিন্তু নয়। বিক্ষিপ্ত সংঘাতের মধ্য দিয়েই আওয়ামী লীগকে তার কার্যালয়ের দখল নিতে হবে। দ্বিতীয় ধাপে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের নামে থাকা যেসব অদরকারি মামলাগুলো আছে, সরকার সেগুলো বাতিল করবে। কিছু মামলা রেখে দেবে দর কষাকষি আর নিপীড়নের হাতিয়ার হিসেবে। প্রক্রিয়ার তৃতীয় ধাপে আওয়ামী লীগের নির্বাসিত নেতারা দেশে ফিরতে শুরু করবেন। শেখ হাসিনা হয়তো সহসা ফিরবেন না। যারা আগামী কয়েক বছরের জন্য দলের হাল ধরবেন তারাই আগে ফিরবেন। এ পর্যায়ে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা জেলেও যাবেন। এভাবেই চিরায়ত রাজনৈতিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ ফিরে আসবে। ফিরে আসার পথে দলটিকে আইনি লড়াই যেমন লড়তে হবে, তেমনি বিএনপি, জামায়াত, এনসিপির প্রতিশোধের মুখেও পড়তে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপি কেন আওয়ামী লীগকে এত দ্রুত রাজনীতিতে ফেরানোর ব্যবস্থা করবে? আওয়ামী লীগ মাঠে না থাকলে তো বিএনপির সুবিধা, তাই না? ব্যবস্থা করবে, কারণ সেই ব্যবস্থা করার জন্যই তারেক রহমান দেশে ফিরে এসেছেন। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাবেন, আওয়ামী লীগকে ফেরাবেন, এসব শর্ত মেনে নেয়ার পরই দেশে ফেরার অনুমতি মিলেছে, তার আগে নয়। কি কথাগুলো শুনতে ষড়যন্ত্র তত্ত্বের মতো শোনাচ্ছে? শোনাক, ষড়যন্ত্র শুনতে এমনই শোনায়। কিন্তু যেভাবেই হোক, তারেক রহমান দেশে ফিরে এসেছেন। এখন তাকে ষড়যন্ত্র বাদ দিয়ে রাজনীতিটা করতে হবে। আর সরকারি থেকে রাজনীতি করতে চাইলে একটা বৃহৎ জনগোষ্ঠীকে দীর্ঘ সময় তাদের রাজনৈতিক ছাউনির বাইরে রাখা যাবে না। কার্যক্রম শক্তিশালী হোক বা দুর্বল হোক, রাজনীতিতে বড় দলগুলোকে সচল রাখতেই হয়, না হলে রাষ্ট্র, দেশ ও সমাজ ঠিকভাবে ফাংশন করে না। আওয়ামী লীগের মতো একটি বড় দলের কয়েক কোটি সমর্থক অস্থিরতায় থাকলে দেশের আইন শৃঙ্খলা, নিরাপত্তা ও অর্থনীতিতে মারাত্মক বিপদ নেমে আসবে। সেজন্যই আওয়ামী লীগ তাদের সর্বশেষ শাসনামলে বিএনপিকে নানান কৌশলে এলোমেলো করে রাখলেও দলটিকে নিষিদ্ধ করেনি, কার্যক্রম স্থগিত করেনি। যদি সেটা করত, তাহলে আওয়ামী লীগ এক টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারত না। এটাই আমাদের সমাজ ও রাজনৈতিক বাস্তবতা। তবে এর চেয়েও বড় বাস্তবতা হচ্ছে দেশের ধর্মীয় মৌলবাদী শক্তি, যাদের বড় একটা অংশ আবার সরাসরি স্বাধীনতা বিরোধী। আওয়ামী লীগের বিরুদ্ধে ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানের মূল শক্তি ছিল জামায়াত শিবির। পুরো আন্দোলনে তারা ছিল বেশ সহিংস এবং তাদের রক্তও ঝরেছে অনেক বেশি। এবারে নির্বাচনে জামায়াত জোট জিতে নিয়েছে গুণে গুণে ৭৭টি আসন। স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, কট্টরপন্থী শক্তির হাতে সংসদের ৭৭টি আসন। এটা পুরো দেশকে ধরে একেবারে আগ্নেয়গিরিতে ফেলে দেওয়ার সামিল। কারণ কেবল জেতা আসন নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রে জামায়াত ও তার মিত্রদের দৌরাত্ম্য এই জাতির জন্য বিভীষিকা ছাড়া আর কিছুই নয়। আর এই বিভীষিকার সামনে বিএনপি একেবারেই অসহায়। বিএনপি কোনোভাবেই এই বিভীষিকা থামিয়ে দিতে পারবে না, কারণ বিএনপির সাথে মৌলবাদের সম্পর্ক পুনর্বাসনের মোকাবেলা নয়। বিএনপি জানেই না সেটা কিভাবে মোকাবেলা করতে হয়। তাছাড়া মৌলবাদের সাথে বিএনপির ঐতিহাসিক কোনো বিরোধ নেই, যেটা আওয়ামী লীগের সাথে আছে। আওয়ামী লীগই আমাদের জন্য সেকুলার বাংলাদেশের স্বপ্ন রচনা করেছে, মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, যে যুদ্ধে জামায়াত গণহত্যা, ধর্ষণ আর লুটপাটে মেতেছিল।
আর সেজন্যই হয়তো রাজনীতির ময়দানে জামায়াত কখনোই আওয়ামী লীগের সামনে দাঁড়াতে পারে না, সংঘাতে তো নয়। বিএনপির সামনে চ্যালেঞ্জের শেষ নেই। ডক্টর ইউনূস দেশকে যে অবস্থায় রেখে যাচ্ছেন, কয়েক মাসের মধ্যেই তারেক রহমান নিজেকে আবিষ্কার করবেন সংকটের বিশাল এক চোরাবালির মাঝখানে। সরকারি চাকরিজীবীদের মাঝে অসন্তোষ, এবড়ো থেবড়ো স্বাস্থ্যখাত, বিশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা, বৈদেশিক ঋণের বোঝা, বিনিয়োগের শূন্যতা, বন্দরে অস্থিরতা, আর সাথে আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ডজন খানেক গোলামির চুক্তি। সেসব চুক্তি বিএনপির মেরুদণ্ড ধরে টান দেবে এবং দলটি বেসামাল হয়ে পড়বে। এমন বেসামাল পরিস্থিতিতে জামায়াতের মতো ষড়যন্ত্র নির্ভর রাজনৈতিক শক্তি যদি সরকারকে চেপে ধরে, তাহলে মধ্যবর্তী নির্বাচন দেয়া ছাড়া তারেক রহমানের সামনে আর কোনো পথ খোলা থাকবে না। রাজনীতিতে এটা হবে বিএনপির জন্য ভয়াবহ এক বিপর্যয়, আর দেশের জন্য নরকের দরজা খুলে দেওয়া ছাড়া আর কিছুই নয়। এমন রাজনৈতিক পরাজয়ের পর বিএনপি কোনোভাবেই জামায়াতের উত্থান ঠেকাতে পারবে না, বরং বিএনপিকে হটিয়ে জামায়াতি হয়ে উঠবে আওয়ামী বিরোধী রাজনীতির সবচেয়ে বড় শক্তি, যেটা বাংলাদেশকে আরো গভীর সংকটের দিকে নিয়ে যাবে। তাহলে উপায় একটাই, আওয়ামী লীগ। দ্রুত এগিয়ে আসা এই সর্বনাশ থেকে বাঁচার একমাত্র উপায় আওয়ামী লীগকে অ্যাক্টিভ করা, কারণ আওয়ামী লীগের আইডি অ্যাক্টিভ হলেই মৌলবাদী শক্তি আইডি লক করে দেবে, তারা ক্ষমতা হারিয়ে ফেলবে, ঝাপসা হয়ে যাবে। অপরদিকে বিধ্বস্ত আওয়ামী লীগ নিজেদের সংগঠন গোছগাছ করতেই 3-4 বছর কাটিয়ে দেবে, তার উপর হাজার হাজার মামলা তো আছেই। আওয়ামী লীগ চাইলেও সরকারকে খুব বেশি চাপে রাখতে পারবে না, বিপদেও ফেলতে পারবে না। ফলে তারেক রহমান অযাচিত রাজনৈতিক বিরোধ আর ষড়যন্ত্র ছাড়াই তার মেয়াদ পূর্ণ করতে পারবেন। এমনকি যদি তা নাও পারেন, মানে এত কিছুর পরও যদি মধ্যবর্তী নির্বাচন দিতেই হয়, তাতেও বড় কোনো সমস্যা নেই, কারণ বিএনপি ও আওয়ামী লীগ দেশের দুই প্রধান দল, এক দলের কাছে অন্য দলের পরাজয় নতুন কিছু নয়। অতীতে বিএনপির দাবির মুখে আওয়ামী লীগ নতি স্বীকার করেছে, আবার আওয়ামী লীগের দাবির মুখে বিএনপিও নতি স্বীকার করেছে। এটা হলো গণতন্ত্র, এটাই রাজনীতি। কিন্তু জামায়াতের দাবির মুখে মধ্যবর্তী নির্বাচন, এটা না রাজনীতি না গণতন্ত্র, এটা হলো পরাজয়। আর এই পরাজয় কিন্তু বিএনপির একার নয়, এটা পুরো জাতির পরাজয়। তাই কোনোভাবেই জামায়াতকে বাড়তে দেয়া যাবে না, মৌলবাদী শক্তিকে বাড়তে দেয়া যাবে না। তারেক রহমান নিজেকে যতই তরুণ ভাবুন না কেন, তার বয়স কিন্তু 60, তিনি এখন বৃদ্ধ। খুব সম্ভবত তারেক কন্যা জাইমা রহমান রাজনীতিতে সক্রিয় হবেন। আর যাই হোক, তারেক রহমান নিশ্চয়ই তার মেয়েকে দানবীয় মোল্লাতন্ত্রের সামনে রেখে যেতে চাইবেন না। যদি না চান, তাহলে যে কোনো মূল্যে এই দানবের বিনাশ করতে হবে, আর সেজন্য প্রয়োজন একটা মোক্ষম অস্ত্র, আর সেই অস্ত্রের নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলেই জামায়াতের 77 আসনের উত্তাপ 7 আসনে নেমে আসবে, আর এটাই হলো বাস্তবতা। তারেক রহমান যদি এই বাস্তবতা মেনে না নেন, তিনি যদি সরল পথে না হাঁটেন, তাহলে আওয়ামী লীগ তার বাঁকা পথ খুঁজে নেবে। আর এই বাঁকা পথ এতটাই বাঁকা যে তারেক রহমান পথের মাথা খুঁজে পেলে লেজ খুঁজে পাবেন না, আর লেজ খুঁজে পেলে পাবেন না মাথা। দেশের বিভিন্ন এলাকায় বিএনপি জোটের বিজয়ী প্রার্থীরা ইতোমধ্যেই আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিচ্ছে, ফিরে আসা নেতা কর্মীদের অভ্যর্থনাও দিচ্ছে। এটা কিন্তু স্থানীয় সিদ্ধান্ত, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত নয়। তৃণমূলে সবসময় কেন্দ্রীয় সিদ্ধান্ত চলে না, আর সেজন্যই এমন ঘটনা ঘটতে থাকবে। নির্বাচনে মাত্র 2 দিনের মাথায় ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছে কয়েকজন রিকশাওয়ালা। তাদের দিকে কেউ তেড়ে আসেনি, এটা স্বস্তির খবর। কিন্তু এটা তো মাত্র শুরু। আজ হোক আর কাল হোক, দেশ জুড়ে আওয়ামী লীগের সব অফিসের তালা খুলবে, কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি কল্পনা করা আর চাল ছাড়া ভাত রান্না করা একই কথা। পাতিলে পানি ফুটবে, টকবক করবে, সে পানি শুকিয়েও যাবে, কিন্তু ভাত তার দেখা মিলবে না। তেমনি আওয়ামী লীগ না থাকলেও দেশের সরকার থাকবে, বিরোধী দল থাকবে, ক্ষমতাও থাকবে, কিন্তু দেশে কোনো রাজনীতি থাকবে না। আর রাজনীতি না থাকলে যেটা থাকবে সেটা হলো মৌলবাদের উত্থান, আর সেই উত্থানের কারণে আবারও রেজিম চেঞ্জ, আর তারপর ডক্টর ইউনূসের মতো নতুন কোনো ডাকাতের আগমন অথবা সামরিক দুঃশাসন।
তারেক রহমান কি জীবদ্দশায় আর সামরিক শাসন চাইবেন? আর প্রফেসর ইউনূস তো পুরো জাতিকে একটা উচিত শিক্ষা দিলেনই। তারেক রহমান নিশ্চয়ই এমন শিক্ষা আর পেতে চাইবেন না। তিনি ইউনূস সাহেবকে সসম্মানে যেতে দেবেন। ইউনূস সাহেব চলেও যাবেন, তবে যাওয়ার আগে বিএনপিকে উঠিয়ে দিয়ে গেলেন নৌকায়।